তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব লোকসাহিত্য সংগ্রহের পদ্ধতি। তোমাদের আগেই বলিনি যে আমরা যেহেতু খুব অল্প সময় করে ক্লাস নিচ্ছি, আধা ঘন্টা 30 মিনিট বা 40 মিনিট, তাই এখানে বেশি বিষয় আলোচনা করা যাচ্ছে না। একটা দুইটা টপিক আমরা সব প্রতিদিন আলোচনা করব। ক্লাসটা প্রতিদিনই হবে। হ্যাঁ, এখন থেকে কালকে থেকে প্রতিদিন ক্লাস তোমরা হয় 7:30 না তো রাত 10:30টায়। আমাদের টার্গেট থাকবে 7:30টার ভিতরে ক্লাসটা কন্টিনিউ করা। হ্যাঁ, যদি বাই এনি চান্স না পারি আজকের মতো, আমরা সেটা ক্লাসটা রাত 10টার দিকে নিয়ে যাব আর কি। তো আশা করি সবাই ভালো আছো। তো আমরা যেটা আজকে আলোচনা করব তোমাদের জন্য একটা খুব ব্রড কোয়েশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে লোকসাহিত্য সংগ্রহের পদ্ধতি। আমরা তো জানি যে লোকসাহিত্য গুলো কেমন, মানুষের মুখে মুখে প্রচলিত। কে লিখেছে এটা জানা যায় না, কবে লিখেছে এটা জানা যায় না। হ্যাঁ, তো এই লোকসাহিত্য গুলো কিভাবে সংগ্রহিত হবে বা কিভাবে আমরা সংগ্রহ করব, সেই জিনিসগুলোই এখানে আমরা আজকে আলোচনা করব। এটা তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মনে হয় তোমাদের পরীক্ষাতে এটা আসার সম্ভাবনা খুব বেশি, তাই এটা ভালো করে শিখে নিবে। তো আমাদের লোকসাহিত্য সংগ্রহ করার কিছু পদ্ধতি আছে। তার ভিতরে অন্যতম একটা পদ্ধতি হচ্ছে যে আমাদের এই, আহ, যে পদ্ধতি করি না কেন, আমাদের ক্ষেত্র সমীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। এখন আসো আমরা একটু ক্ষেত্র সমীক্ষা কি জিনিসটা কি সেটা একটু জেনে নেই। ক্ষেত্র সমীক্ষা আমরা যদি আলোচনা করতে যাই, তাহলে এই ক্ষেত্র সমীক্ষাতে যে বিষয়টা আসে সেটা আমরা ইংরেজিতে যদি লিখি, তাহলে এটা আসে যে তোমার ফিল্ড স্টাডি। ফিল্ড স্টাডি মানে তুমি আহ কোনো নির্ধারিত বা কোনো একটা এলাকা নির্বাচন করবা, যে তুমি যেখান থেকে এই ফোকলোরের যে ইয়াটা তুমি সংগ্রহ করবে সেটা। মনে করো তুমি থানচির থুইসাপাড়া এলাকাটা, এই এইটা হচ্ছে যে বান্দরবান পুরাটা। বান্দরবানের এই এই অংশটা হচ্ছে থানচি। থানচির ভিতরে এই অংশটা হচ্ছে থুইসাপাড়া। তাহলে এই যে যে গোল অংশটা, এই থুইসাপাড়াতে গিয়ে তুমি একটা কোনো কাহিনী শুনছো, সেই কাহিনীটা তুমি সংগ্রহ করবা। এই থুইসাপাড়ার এটাই হচ্ছে যে কি আমাদের ফিল্ড। এইটাই হচ্ছে গোল অংশটা হচ্ছে যে কি আমাদের ফিল্ড। এই আমি ওই এলাকাতে গিয়ে আমার গবেষণাটা করব। ঠিক আছে? তাহলে আমি ফিল্ড যে কোন এলাকায় গিয়ে আমি কাজটা করতেছি, এই আহ, এলাকাটার আমাদের এখান থেকে আমরা কি কি তথ্য উপাত্ত সংগ্রহ করব। হ্যাঁ, সেগুলো আমরা এখানে আলোচনা করা হচ্ছে। তাহলে আমাদের ক্ষেত্র সমীক্ষা লোকসাহিত্যের এই যে উপাত্ত সংগ্রহের সাথে নিবিড়ভাবে কি জড়িয়ে আছে। উপাত্তগুলো কি? আমরা যে লোককাহিনী সংগ্রহ করব, বা আমরা যে ধাঁধাটা সংগ্রহ করব, বা আমরা যে প্রবাদটা সংগ্রহ করব, আমরা যে এই যে গাথা সংগ্রহ করব, আমরা যে গানটা সংগ্রহ করব, অথবা আমরা যে ছড়াটা সংগ্রহ করব, এগুলাই হচ্ছে আমার উপাত্ত। ঠিক আছে? আমরা ইংরেজিতে এটাকে বলি যে কি ডাটা। ঠিক আছে, ডাটা। তো ক্ষেত্র সমীক্ষা লোকসাহিত্যের উপাত্ত সংগ্রহের সাথে কি নিবিড়ভাবে জড়িয়ে আছে। কেন নিবিড়ভাবে জড়িয়ে আছে? কারণ আমার লোকসাহিত্য পুরোপুরি ভাবে কি মুখের উপরে নির্ভরশীল। লোকসাহিত্যটা আমরা কোনোভাবে লিখিত আকারে পাই না, তাই আমাদের যেহেতু এটা মুখের উপর নির্ভরশীল, আমরা এটা মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসছে। হ্যাঁ, তাই এখান থেকে আমরা সংগ্রহটা করব। তো আমাদের এই সংগ্রহের কাজটা কিন্তু মাথায় রাখতে হবে যে নির্ভুল হতে হবে এবং বিজ্ঞানসম্মত ভাবে হতে হবে। আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমি যেই এলাকায় গিয়ে যে তথ্যটা সংগ্রহ করব, সেটা যেমন আমার নির্ভুল হতে হবে, এবং আরেকটা জিনিস, সেটাকে হতে হবে অবশ্যই বিজ্ঞানসম্মত। বিজ্ঞানসম্মত বলতে কেন বোঝাচ্ছি? বিজ্ঞান মানে যে এখানে আমি সায়েন্স, ওখানে বিভিন্ন স্টাডি করবো এরকম না। এখানে হচ্ছে যে আমি আমার রেফারেন্স থাকবে, আমার বিষয়টা যে আমি এখান থেকে সংগ্রহ করছি সেটা তথ্য প্রমাণ থাকবে, যার কাছ থেকে আমি নিয়েছি তার নাম ঠিকানা থাকবে। এগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এই জন্যই এটাকে বলা হচ্ছে যে কি বিজ্ঞান সম্মত। আর নির্ভুল কেন? কারণ এই যে যে তার কাছ থেকে যেটা আমি শুনবো একদম হুবহু আমাকে সেটা কালেক্ট করতে হবে। সে যেভাবে উচ্চারণ করতেছে, যে চরিত্রের নাম বলতেছে, যে ইয়া করতেছে, সেটাই আমাকে সংগ্রহ করতে
হবে। তো এই যে যে তাই আমরা বলতেছি যে কি লোকসাহিত্যের এই সংগ্রহের সাথে লোকসাহিত্য সংগ্রহের সাথে আমাদের এই ক্ষেত্র সমীক্ষা বা ফিল্ড স্টাডি জিনিসটা কি ওতপ্রোতভাবে কি জড়িয়ে আছে। তো আহ এই যে সংগ্রহের পুরো বিষয়টাকে বোঝা গেছে আমরা কি ভাবে সংগ্রহ করব, কেন সংগ্রহ করব, বিজ্ঞানসম্মত ভাবে, বিজ্ঞানসম্মত ভাবে, নির্ভুল ভাবে। হ্যাঁ, এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে আমাদের কি ক্ষেত্র সমীক্ষা। ওকে, তো এখন আমাদের এই যে আমাদের যেই লৌকিক উপাদানটা আমরা সংগ্রহ করব লোক সাহিত্যে, মনে করো লৌকিক উপাদান, লোকসাহিত্যের যে লৌকিক উপাদানটা আমরা সংগ্রহ করব সেটা কোথায় আছে, কোন পরিবেশে আছে, কিভাবে আছে, সেটা আমরা সংগ্রহ করা, সেটাকে সংরক্ষণ করা, সেটাকে আমরা মূল্যায়ন করা, এই সব কিছু হচ্ছে আমার এই ফিল্ড স্টাডির উদ্দেশ্য। কারণ আমি একটা জিনিস, আমাকে অবশ্যই এটা একটা ভ্যালু থাকতে হবে, এটার একটা ইয়ে থাকতে হবে। তুমি যদি একই জিনিস আরেকজন সংগ্রহ করে ফেলছে, হ্যাঁ, একই জিনিস অন্য জায়গায় প্রচলিত ছিল, সেটা কেউ কাজটা করে ফেলছে, হ্যাঁ, তাহলে আমার আর সেটা দরকার নাই। যেমন এই যে একজন, আমি কয়েকদিন আগে দেখতে বললাম আমাদের রেমিং রেমিং টাচা নামে একটা ভাষা, এটা মাত্র 6 জন না 7 জনে কি কথা বলতে পারে। এই ভাষাটা ওই যে একজনে সংগ্রহ করছে। আমার কেন সংগ্রহ করছে, এটা আগে কেউ সংগ্রহ করেনি। তো এই যে আমাদের বিষয়বস্তু আর যে উপাদানগুলো সংগ্রহের সাথে আমরা অনেকগুলো কলা কৌশলের ব্যাপার স্যাপার আছে, এগুলোকে নানাভাবে সুন্দর করে সাজাতে হবে, বৈজ্ঞানিক ভাবে জিনিসটাকে করে তুলতে হবে বিজ্ঞানসম্মত। হ্যাঁ, এই এই যে আমরা যে বিজ্ঞানসম্মত কথাটা বলতেছি, এই বিজ্ঞানসম্মত জিনিসটা আমরা দুই ভাবে, বিষয়বস্তু উপাদান সংগ্রহের নানা পদ্ধতি আছে, সাক্ষাৎকার আছে, মুক্ত আলোচনা আছে, পর্যবেক্ষণ আছে, ঘটনা সমীক্ষা আছে। হ্যাঁ, এই যে এগুলোর ভিতর থেকে আমাদের কি বিজ্ঞানসম্মত ভাবে জিনিসটা কি করতে হবে, তুলে আনতে হবে বা সংগ্রহ করতে হবে। এই বিষয়বস্তু উপাদানের যে নানা পদ্ধতি আছে, সাক্ষাৎকার মানে কি ইন্টারভিউ নেওয়া। হ্যাঁ, এই সাক্ষাৎকারে আবার নানা ধরনের সাক্ষাৎকার আছে। হ্যাঁ, কখনো কখনো তোমার এই সাক্ষাৎকার হতে পারে সেটা সরাসরি প্রশ্নের মানে ইয়ে করা। হ্যাঁ, এটা হতে পারে হঠাৎ করে, এটা হতে পারে আগে থেকে জানায় রেখে সাক্ষাৎকার করা। আবার ওখানে একটা নির্দিষ্ট কোশ্চেনিয়ার দেওয়া থাকবে, আমরা নির্দিষ্ট প্রশ্ন সবাইকে করে তারপর সাক্ষাৎকার নেওয়া। আবার কখনো কখনো হয় যে ওই কিছু নির্দিষ্ট প্রশ্ন তোমাকে ডাকযোগে ওই যার কাছ থেকে সাক্ষাৎকার নিবে তাকে পাঠায় দেওয়া। আবার কখনো ফোনে সাক্ষাৎকার নেওয়া। আবার মনে করো একটা গ্রুপের কাছে গিয়ে একটা দলগত ভাবে সাক্ষাৎকার নেওয়া। আর মুক্ত আলোচনার বিষয়টা কি, মনে করো আমি যে কোনো একটা, ভাই এই জিনিসটা ইয়ে কি বললো, এটা মানে কি, তো এক একজন এক এক ভাবে এটার ব্যাখ্যা দিতে লাগলো। এটা হচ্ছে আমার কি মুক্ত আলোচনা। আর পর্যবেক্ষণ জিনিসটা কি, সোজা কথা হচ্ছে যে তুমি একদম মানে কোনো ধরনের ইন্টারফেয়ার না করে চুপচাপ অবজার্ভ করা কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, দেখবা যে প্রায় সময় ওই যে বাংলাদেশ, আমেরিকা আর রাশিয়ার ভিতরে কোনো একটা কিছু নিয়ে ঝামেলা হইলো, হ্যাঁ, তো এখন সেই বিষয়ে এখন আমি, বাংলাদেশ তো আমেরিকারও কিছু বলতে পারবে না, রাশিয়ারও কিছু বলতে পারবে না। তখন বাংলাদেশের কাছে মতামত চাইলে তখন বাংলাদেশ বলে যে কি বাংলাদেশ বিষয়টা গভীরভাবে পর্যবেক্ষণ করতেছে, আমরা দেখতেছি, হ্যাঁ, কি হচ্ছে না হচ্ছে, আসলে তো কিছু করার হ্যারাম নাই। এজন্য সে খালি চুপচাপ বসে বসে দেখে। তো এই যে যে ব্যাপারটা এটা আসছে, আর সবার হচ্ছে ঘটনা সমীক্ষা, ওই যে যে ঘটনাটা ঘটতেছে বা ইয়েটা হচ্ছে সেটা চুপচাপ অবজার্ভ করা। ওকে, এই যে জীবন সংস্কৃতি সম্পর্কিত যে আমাদের লোকজ জীবন বিষয়ক যে ঘটনা, হ্যাঁ, এটা একটা ভালো কৌশল। তো এই প্রক্রিয়া গবেষণা মানে আমাদের যে সুনির্দিষ্ট ঘটনা থাকে সেটা তথ্য সংগ্রহ করা হয়। এই ঘটনার আগে পিছনে কি ছিল, ঘটনাটা ঘটার আগে কোন ঘটনার আলোকে এই ঘটনাটা ঘটছে, হ্যাঁ, এই সব কিছু ব্যক্তি, পরিবার, জনগোষ্ঠী কিভাবে আসলো এখানে, হ্যাঁ, এই সব কিছু নিয়ে আলোচনা করা হয় ঘটনা সমীক্ষাতে। তাহলে আমাদের এই যে যে ফিল্ড স্টাডি, যেখানে আমরা লোক সাহিত্য, আমাদের মূল কাজ হচ্ছে যে আমরা লোক সাহিত্য কি করব, সংগ্রহ করব। তো লোক সাহিত্য সংগ্রহতে দুইটা জনপ্রিয় পদ্ধতি আছে। এখানে আমি তো অনেকগুলো আলোচনা করলাম না, অনেকগুলো পদ্ধতি, তার ভিতরে দুইটা বিশেষভাবে অনুসরণীয়, একটা হচ্ছে যে পর্যবেক্ষণ পদ্ধতি, আর একটা হচ্ছে যে আমার সাক্ষাৎকার পদ্ধতি। এখানে আমি প্রথমে একটু পর্যবেক্ষণ পদ্ধতিতে নিয়ে আলোচনা করি। পর্যবেক্ষণ পদ্ধতির মূল কথা হচ্ছে যথাদৃষ্ট তথা লিখিত।
আমরা এই যে থার্ড ইয়ারে মুকুন্দরামের কথা পড়ছি না, মুকুন্দরাম একজন ভালো পর্যবেক্ষক ছিলেন। তিনি শুধু নিবিড় ভাবে পর্যবেক্ষণ করে গেছেন। তিনি যা দেখছে তাই লিখছে। পর্যবেক্ষণ মানে হচ্ছে এটা, তুমি কোনো ইন্টারফেয়ার করবে না, ঘটনা কি হচ্ছে না হচ্ছে তুমি জাস্ট দেখে যাবা, এবং সেটা যা ঘটতেছে, যা তুমি দেখতেছো সেটা এখানে লিখতে হবে। এটা হচ্ছে আমার পর্যবেক্ষণ পদ্ধতি। আর সাক্ষাৎকার মানে হচ্ছে যে নির্বাচিত অধিক্ষেত্রের মানুষের সাক্ষাৎকার গ্রহণ, মূলত এটাই প্রধান উপায়। এই সাক্ষাৎকার পদ্ধতিটা হচ্ছে যে এক মানে সবচেয়ে বেশি এ, এ, প্রচলিত বা সবচেয়ে বেশি যেটার উপরে নির্ভর করা হয়, বা সবচেয়ে বেশি যেটাকে রেফারেন্স হিসেবে নেওয়া হয়, সবচেয়ে বেশি যেটাকে প্রায়োরিটি দেওয়া হয়, সেটা হচ্ছে যে সাক্ষাৎকার পদ্ধতি। তো এখানে আমাদের একটা নির্দিষ্ট, ওই যে আমি রেমিংটা মনে করে এই যে যে থানচি উপজেলার, হ্যাঁ, থুইসাপাড়া এলাকায় গেলাম। এই থুইসাপাড়াতে গিয়ে একজন মানুষের সাথে কথা বললাম, তার কারবারির সাথে কথা বললাম, বা কারবারির ভাইয়ের সাথে বা বোনের সাথে কথা বললাম, হ্যাঁ, বা ওখানে সবচেয়ে বয়স্ক বৃদ্ধ যে আছে তার সাথে কথা বললাম। এই যে আমাদের নির্দিষ্ট মানুষের সাথে কি করতে হবে, সাক্ষাৎকার গ্রহণ করতে হবে। আমি তো ওখানে গিয়ে কোনো পাহাড়ের সাক্ষাৎকার নিতে পারবো না, আমি তো ওখানে গিয়ে কোনো পশুর সাক্ষাৎকার নিতে পারবো না, পারবো? এই জন্য আমার এই মানুষের সাক্ষাৎকারের বিষয়টা বলা হচ্ছে কি মূলত প্রধান উপায়। তো আমরা যে সাক্ষাৎকারের আলোচনা করতেছি, এই সাক্ষাৎকারের দুই ধরনের সাক্ষাৎকার হয়ে থাকে, একটা হচ্ছে যে পরিকল্পিত, আর একটা হচ্ছে যে অপরিকল্পিত। পরিকল্পিত সাক্ষাৎকারটা কিরকম? মনে করো যে তুমি একটা জায়গায় যাবা, ওই এলাকার মানুষের সাক্ষাৎকার নিবা, কার কার সাক্ষাৎকার নিবে, হ্যাঁ, কখন নিবে, সে ওই সময় ফ্রি আছে কিনা, হ্যাঁ, এভাবে সবকিছু বিচার বিবেচনা করে তখন যখন ইয়েটা করা হয়, তখন সেটাকে বলা হয় পরিকল্পিত সাক্ষাৎকার। আর অপরিকল্পিত সাক্ষাৎকারটা কিরকম? যে তুমি হঠাৎ করে গেলা উদ্দেশ্যহীন ভাবে, এবং গিয়ে তুমি সামনে যাকে পাইছো তার কাছ থেকেই এই বিষয়ে জানতে চাইলা, এগুলো হচ্ছে অপরিকল্পিত সাক্ষাৎকার। যেমন মনে করো এই ওই যে যে কোনো জায়গায় ঘটনা হয়েছে, আগুন ঘটছে, আগুন লাগছে বা ইয়া হয়েছে, হ্যাঁ, তো হঠাৎ করে সামনে যাকে পাইছে তার কাছ থেকে সাংবাদিক একটা কি করলো, জানতে চাইলো যে এই যে এটা হয়েছে, আপনার কি মনে হয় কেন হয়েছে, বা আপনি কি দেখছেন, আপনি কি ভাবতেছেন, এরকম করে জিজ্ঞাসা করে না, বা হঠাৎ করে। এটা হচ্ছে যে অপরিকল্পিত। আবার আমরা কয়েকদিন আগে একটা সাক্ষাৎকার দেখলাম ডক্টর ইউনূসের, হুম, এটা খুব ইয়েতে ভাইরাল হয়েছে। সেই সাক্ষাৎকারটা কেমন ছিল? সেটা ছিল কি পরিকল্পিত। তাহলে আমরা পরিকল্পিত আর অপরিকল্পিত সাক্ষাৎকারের পার্থক্য বুঝতে পারছি। জি স্যার। প্রেমেশ দর কথা বুঝছো? প্রেমেশ দর এতদিন বাদে কোথা থেকে আসছো? নজরুল, নামাজ পড়ে আসছো? জি স্যার। আচ্ছা। জি তো স্যার। এই যে যে সাক্ষাৎকারের যে কৌশলের ব্যাপারটা, সাক্ষাৎকারের যে কৌশলের ব্যাপারটা এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যে মানুষ যে জিনিসটাকে আহ উম, ভালোবাসে, সাধারণত সেই জিনিসটাকে দিয়ে কথা বলতে সে আগ্রহী হয় বা সে পছন্দ করে। তো আমরা সাক্ষাৎকার নিতে গেলে এটা পরিকল্পিত হোক বা অপরিকল্পিত হোক, আমাকে কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে সে কথা আহ বলতে যেন আগ্রহী হয়, কথা বলতে যেন সে আহ ভয় না পায়। ওকে। তো আমাদের এই এই জিনিসটাই বর্ণনাকারী বা সরবরাহকের বা যার যে আমাদের কথাটা বলবে তাকে আস্তে ধীরে উৎসাহী করে তুলতে হবে, এবং কৌশলে তার কাছ থেকে, হ্যাঁ, ওকে, এই মানে এই যে যে লোককাহিনী বা আমরা যে যে ব্যাপারটা আছে, হ্যাঁ, সে বিষয়টা, তার মূল্যবোধ, তার মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, এই সব কিছু বিচার বিবেচনা করে তার কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে আমরা কি সেটা জেনে নিব। এখন আসো সাক্ষাৎকার পদ্ধতিতে যেসব জিনিস তোমাকে সংগ্রহ করতে হবে, এই বানানটা ভুল হয়েছে, এটা সংগ্রহ হবে, ঠিক আছে? আমরা তো একটা জায়গায় যাব সাক্ষাৎকার নিতে, ওকে। তো সাক্ষাৎকার নিতে গেলে আহ আমাদের
কিছু জিনিস অবশ্যই সংগ্রহ করতে হবে, বা আমাকে যে ওই যে বৈজ্ঞানিক পদ্ধতি বলছিলাম না, কি বলছিলাম? নজরুল, তুমি মনে হয় ছোলামুড়ি খাচ্ছ, আমরা আওয়াজ পাচ্ছি। নজরুল নাকি অন্য কেউ? ছোলামুড়ি খাওয়ার আওয়াজ পাচ্ছি আমরা। তার একটা বউ দেখতে দাও, আর একটা বন্ধুর বাড়িতে দাও। এটা কেন দেবো? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। একটা বউ দেখতে দেওয়া, এটা হচ্ছে যে পরিকল্পিত। আর বন্ধুর বাড়িতে দেওয়া হচ্ছে যে কি, অপরিকল্পিত। বন্ধুর বাড়িতে কি একেবারে হুট করে তুলে দেওয়া যায় নাকি? এখন তোমরা তো মনে করো পরিকল্পনা করে কলেজে আসো। হ্যাঁ, এটা হচ্ছে যে পরিকল্পিত। আর বা পরীক্ষা দিতে কলেজে আসো, এটা হচ্ছে যে পরিকল্পিত। আর অপরিকল্পিত কোনটা? হঠাৎ করে আসছো একটু বান্দরবান, আছে ঠিক আছে, একটু কলেজের ডিপার্টমেন্টে ঘুরে যায়, এটা হচ্ছে অপরিকল্পিত। তো যাই হোক, আমাদের এই সাক্ষাৎকার পদ্ধতিতে এই উম, যে সব জিনিসগুলো আমাদের সংগ্রহ করতে হবে, সেটা হচ্ছে যে প্রথমেই কথকের ব্যক্তিগত বিবরণ, মানে তার নাম, ঠিক আছে, পিতার নাম, তার বয়স, তার পেশা, হ্যাঁ, তার শিক্ষাগত যোগ্যতা, এই ইত্যাদি, এই আমাকে কি করতে হবে, এই সাক্ষাৎকার পদ্ধতিতে অবশ্যই সংগ্রহ করতে হবে। কারণ এই যে যে বললাম, বৈজ্ঞানিক ভাবে আমাকে জিনিসটা প্রমাণ করতে হবে। তো একজন, এটা আমি কি বাচ্চা মানুষের নিছি, নাকি তার পাগলের নিছি, নাকি কার থেকে নিছি, সেটা আমার কথকের যে আমাকে তথ্যটা দিবে, আমি যার কাছ থেকে এই যে 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 লোককাহিনী বা লোকগাথা বা ছড়া বা ইয়েটা সংগ্রহ করতেছি, সেই তথ্যটা আমার তার কাছ থেকে নিতে হবে, এবং সেখানে তাকে এই তথ্যগুলো আমাদের খাতায় উল্লেখ করতে হবে, বা আমাকে নোটস নিতে হবে। এবং তার বা তাদের সৌন্দর্য বোধ, সৌন্দর্য বোধ বলতে এখানে কি বোঝাচ্ছে? তোমার এখানে সৌন্দর্য বানানটা ভুল হয়েছে, এটা ঔকার হবে। সৌন্দর্য বোধ বলতে বোঝাচ্ছে যে এক একজনের কাছে এক এক জিনিস সুন্দর। হ্যাঁ, যেমন কলেজের মসজিদের সামনে একটা ডাটা গাছ হয়েছে, বুঝছো? ডাটা গাছটা, আমাদের এই যে যে বাচ্চা আছে না, পিয়ন, তার আমি বললাম যে ডাটা গাছটা ওই একটা ইয়া গাছ, তোমার গাঁদা ফুল গাছের ইয়েতে চাপা দিয়ে দিচ্ছে, ডাটা গাছটাকে কেটে দিয়েন। সে ডাটা গাছটা কাটে নাই, তার কাছে গাঁদা ফুলের চাইতে ডাটা গাছটা সুন্দর বেশি। বুঝতে পারছো? তো এখন তার সাথে আমি এসে, একটা পিয়ন, আমি একজন অফিসার, ক্যাডার অফিসার, তার সাথে আমি আর কি কথা বলবো? আর তো এই যে এক একজনের সৌন্দর্যবোধ এক এক রকম, আমার কাছে গাঁদা ফুলটা সুন্দর, আর তার কাছে ডাটা গাছ সুন্দর। ডাটা গাছ চিনো তো সবাই? চিনো? মুবাশশিরা চিনো? শাক স্যার। ডাটা শাক খাও? জি স্যার। টংটং টংটং খাও? জি স্যার। আচ্ছা, তো এই যে যে তার বা তাদের যে সৌন্দর্যবোধের বিষয়টা আছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। যেমন অনেকে দেখবা যে খুব মাইক ভান্ডারি গান শুনে, তাই না? সেই মাইক ভান্ডারি গান তার কাছে খুবই ভালো লাগে। আবার অনেকে দেখবে হেভি মেটাল গান শুনে, তার কাছে সেটা খুবই ভালো লাগে। আবার অনেকে দেখবে যে পুরোনো দিনের ওই হিন্দি গান শুনে, বা এই আয়ুব বাচ্চুর গান শুনে। এক একজনের কাছে এক একজনের এক এক ধরনের ইয়া, কারো কারো তাহেরির ওয়াজ ভালো লাগে, আবার কারো কারো আহমদুল্লাহর ওয়াজ ভালো লাগে, তাই না? তো এই যে যে তাদের যে সৌন্দর্যবোধের ব্যাপারটা, সেটা আমাকে মাথায় রাখতে হবে বা সংগ্রহ করতে হবে। তার দৃষ্টিভঙ্গি এবং জ্ঞানের সীমা। এখন মনে করে দৃষ্টিভঙ্গি ব্যাপারটা কি? চ্যাং চাং উ মারমা, মিউট করো নিজেকে। তোমাদেরকে বারবার বলছি যে ক্লাসের সময় এই যে দেখো, সময় নষ্ট হচ্ছে আমার। কমন সেন্স থাকা উচিত যে আমি ক্লাস করতেছি, আমার কারণে যেন বাকিদের ডিস্টার্ব না হয়। কত কি দৃষ্টিভঙ্গি বা জ্ঞানের সীমা। দৃষ্টিভঙ্গিটা কিরকম, কে কিভাবে দেখতেছে? ওই যে বললাম, একজনে মনে করতেছে যে
জীবনটা বুঝি এত কষ্ট করে কি হবে, আজকে মরলে কালকে দুদিন। হ্যাঁ, আবার কেউ কেউ বলতেছে না, জীবনে অনেক কাজ করে যেতে হবে। তো এই যে 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 আমাকে তথ্যটা দিচ্ছে, মানে কথক, তথ্যদাতা, কথক বলতে এখানে তথ্যদাতা বোঝাচ্ছে, তার দৃষ্টিভঙ্গিটাও আমাকে যেমন দেখতে হবে, তার জ্ঞানের সীমাটাও দেখতে হবে। সে কি পড়ালেখা কতটুকু করছে, সে কি স্কুলে গেছে কিনা, সে কি প্রাইমারি এসএসসি পাস করছে কিনা বা এইচএসসি পাস করছে কিনা, এগুলো দেখতে হবে। তারপর দেখতে হবে তার কথকের অর্থনৈতিক অবস্থা ও পরিবেশ, মানে সে ফিনান্সিয়ালি কতটা এস্টাবলিশড, সে কেমন পরিবেশে আছে, সে কি স্বাস্থ্যকর পরিবেশে আছে নাকি অস্বাস্থ্যকর পরিবেশে আছে, সেটা আমাকে দেখতে হবে। স্বাস্থ্যকর পরিবেশ বলতে বোঝাচ্ছে মানে স্বাভাবিকভাবে যেভাবে থাকা যায়, আলো বাতাস থাকে, বা আবার অস্বাস্থ্যকর পরিবেশ কেমন হতে পারে, মনে করো আলো বাতাস আছে কিন্তু চারপাশে এত বেশি কোলাহল, হ্যাঁ, কথা বোঝাই যাচ্ছে না, সেটা তাহলে অস্বাস্থ্যকর পরিবেশ। এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে। এরপরে আসতেছে আমাদের বিশেষ লোককাহিনীর প্রতি কথকের মনোভাব। লোককাহিনী কি, তুমি মানে যেই ইয়াটা সংগ্রহ করতে গেছো, মনে করো যখন দেওয়ানা মদিনা সংগ্রহ করতে গেছিল, তো দেওয়ানা মদিনার যে কাহিনী যে বর্ণনা করছে, সে কাহিনী বর্ণনা করতে করতে কান্না করে দিছে, মানে এইটার প্রতি তার সিম্পেথি ছিল অন্যরকম। ঠিক আছে, আমরা অনেকে দেখবা যে বিষাদ সিন্ধু পাঠ করতে করতে অনেকে চোখের পানি টপ টপ করে পড়ে। হ্যাঁ, এই যে আমাদের এই লোকগান যে বর্ণনা দিচ্ছে, সেটা কিরকম ভাবে দেখতেছে। এখন মনে করো এই ওই যে যে আমরা অনেক সময় দেখি যে কি সিনেমা, শাবানা আলমগীরের ছবি দেখে অনেকে চোখের পানি টপ টপ করে পড়ে, আছে না এরকম? আবার অনেকে এরকম তাদের এই ছবি টবি দেখতে গেলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় তাদের কাহিনী দেখতে দেখতে। তো এই যে একজনের তার মনোভাবটা কেমন, যে কাহিনীটা সে বর্ণনা করতেছে সেটার প্রতি সে কেমন চিন্তা ভাবনা করতেছে, সেটার প্রতি তার সম্মান বোধ আছে কি নাই, এই জিনিসটা আমাদের কি সংগ্রহ করতে হবে বা নোটস করে রাখতে হবে। তারপর সে কিভাবে জানলো, সেটা অনেকভাবে মানুষ জানতে পারে। সে মনে করো সে তার দাদির কাছ থেকে জানছে, বা সে তার বাবা মার কাছ থেকে জানছে, বা সে তার বন্ধুর কাছ থেকে জানছে, বা সে গ্রামের কোনো প্রাচীন মুরব্বির কাছ থেকে জানছে, বা সে তার কোনো গুরু ছিল তার কাছ থেকে জানছে, এভাবে এটাও আমাদের উল্লেখ করতে হবে। এবং সমস্ত পারিপার্শ্বিকতার বিবরণ আমাকে দিতে হবে। অবশ্যই অবশ্যই পারিপার্শ্বিকতার বিবরণটা এখানে গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে এখন মনে করো এই যে যে জিনিসটা সংগ্রহ করা হচ্ছে, এটা কি সেই ইয়ার সাথে কি ইয়া কিনা, যায় কিনা। যেমন আমাদের দেশের কাহিনীতে যদি ড্রাগন জিনিসটা আসে, সেটা কিন্তু যাবে না, কিন্তু দৈত্য, দানব, হ্যাঁ, দেবতা, এদের কথা যদি আসে তাহলে কিন্তু সেটা যায়। আমি এখানে আমার এখানে গ্রামীণ পরিবেশের সাথে এই ঘটনাটা যাচ্ছে কিনা, বা এই যে জন্য আমাকে গ্রামীণ পরিবেশের ব্যাপারটাও কি উল্লেখ করতে হবে। এবং আরেকটা যেটা আছে সর্বশেষ, যে ধারক হিসেবে কথকের ভূমিকা, সে এই জিনিসটাকে ধারণ করছে কিনা, সেইটাকে কতটুকু আগলে রাখছে, কতটুকু সম্মানের সাথে তুলে ধরেছে, বা কতটুকু সে বিবেচনা করতেছে, এই যে সব জিনিসগুলো ধারক হিসেবে যে কথক বা যার কাছ থেকে তুমি তথ্যগুলো নিচ্ছ, সে কি এগুলো কতটুকু রেসপন্সিবিলিটির সাথে কি ধারণ করে আছে, সেটা আমাকে তোমাকে এখানে উল্লেখ করতে হবে। এগুলো একটা মন্তব্য থাকে, যে মনে করো তুমি লিখে দিলা যে সে অত্যন্ত যত্নের সাথে এই জিনিসটা এভাবে তুলে রাখছে, বা ওই যে আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের কথা জানি যে কি কোথায় কোথায় সে তো ইয়া করে রাখছিল, গোয়াল ঘরে, মানে গোয়াল ঘরের একদম মাচার উপরে। হ্যাঁ, মাথার উপরে রেখে দিছে। তাহলে ধারক হিসেবে তার ভূমিকা ছিল খুবই একটা বাজে অবস্থা, তাই না? তো এই যে যে আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো এই গেল আমাদের পদ্ধতি একটা, যে তোমার এই সাক্ষাৎকার পদ্ধতি। তো আমরা সাক্ষাৎকার এই ইয়েতে পরে আরেকটা যেটা আসতেছে, সেটা হচ্ছে যে আমার পর্যবেক্ষণ পদ্ধতিতে একটি অনুষ্ঠানে পর্যবেক্ষণ করা। পর্যবেক্ষণ মানে আমরা কি বুঝি? পর্যবেক্ষণ মানে হচ্ছে যে আমাদের এই যে লোকসাহিত্যের সংস্কৃতি বা ইয়ে করার সময় কখনো কখনো একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে পর্যবেক্ষণ করা আমাদের প্রয়োজন হয়ে পড়ে। তো যারা এই লোকসাহিত্য বা লোককাহিনীটা সংগ্রহ করতে যাবে, তারা ওই জনগোষ্ঠীর চলাফেরা, জীবনাচরণ, তাদের কার্যক্রম সবকিছু পর্যবেক্ষণ করবে, এমনকি ভিডিও করে রেকর্ড করতে পারে, হ্যাঁ, বা ছবি তুলে রাখতে পারে। এভাবে তারপর যে সে
জীবন সংস্কৃতির যে চিত্রটা সে পাবে সেটাই তার যে একটা লক্ষ্য বা উদ্দেশ্য আছে, হ্যাঁ, সেটার ক্ষেত্রে যে সে যে ঘটনাটা জানতে চাচ্ছে বা এটা জানতে চাচ্ছে সেটা সংগ্রহের ক্ষেত্রে একটা তার সহায়ক ভূমিকা রাখে। তো এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে সংগ্রহ করতে যাবে তার আহ এই ক্ষেত্রে তার পর্যবেক্ষণের দক্ষতাটা এবং তার বিশ্লেষণের যে একটা নিপুণতার ব্যাপার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ বারবার পর্যবেক্ষণ বা বারবার বিশ্লেষণের কারণেই এই জিনিসটা আসতে পারে। একটা জিনিস তাকে কয়েকবার প্রিয় করতে হবে। মনে করো বান্দরবানের রাজপুন্না, বান্দরবানের রাজপুন্না কেউ পর্যবেক্ষণ করতে চাচ্ছে, সে আসবে, দেখবে, অবজার্ভ করবে। একবারে সে সবকিছু অবজার্ভ করতে পারবে না। একবার, দুইবার, তিনবার, চারবার এভাবে কয়েকবার করলেই তাহলেই কি হবে, সে ওই জিনিসটা সম্পর্কে জানতে পারবে, তাই না? আমি একটা জায়গায় নতুন গেলে একবারে কি সব জায়গায় ঘুরে আসতে পারি? একবারে কি সব জিনিস ঘুরে আসতে পারি? যেমন এই যে আমি কয়েকদিন আগে না স্যার। সিলেটে গেলাম। সিলেটে গিয়ে আমরা যে হোটেলে ছিলাম, আমি তো সব জায়গায় মোটামুটি ঘোরার চেষ্টা করছি। তারপরেও আমাকে একজন এসে বলে, ভাই ওখানে গেছিলেন? এই মেহেদী তুমি ওখানে গেছিলে? আমি কিন্তু আমি তো যাইনি। আমি আবার বলি যে, আমি ওখানে গেছিলাম, আপনারা গেছেন? না, আমরা তো দিকে যাইতে পারি নাই। তো এই যে এরকম হচ্ছে অবস্থা। তো যে কয়েকবার যাওয়া আসা করে, যে কয়েকবার একটি করে, তো এভাবেই একটা জিনিস আমাদের সামনে ফুটে ওঠে সুন্দরভাবে। তো আমাদের এই আরেকটা ব্যাপার হচ্ছে যে তুমি যখন এই যে একটা পর্যবেক্ষণের যাবা, পর্যবেক্ষণ করবা, তখন তোমার কিন্তু ওই যে ওখানকার স্থানীয় বাসিন্দা যারা আছে তাদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তোমার থাকতে হবে। তারা যেন তোমাকে অবাঞ্ছিত মনে না করে, তারা যেন তোমাকে কোনো থ্রেট মনে না করে, তারা যেন তোমাকে আহ আহ মানে স্বাভাবিকভাবে তাদের একজন করে নেয়। হ্যাঁ, তাহলে এরকম করে যদি পারা যায়, তাহলে এই অনুষ্ঠান বা যেই জিনিসটা তুমি পর্যবেক্ষণ করে সংগ্রহ করতে গেছো সেটা সংগ্রহ করে আনাটা অনেক বেশি সম্ভব হয়। ঠিক আছে? তো আহ আমাদের এই প্রথমে যে জিনিসটা পর্যবেক্ষণ পদ্ধতিতে কয়েকটা জিনিস সংগ্রহের সময় মাথায় রাখতে হবে। আমি ক্লাস খুব দ্রুত শেষ করে দিচ্ছি, আর 10 মিনিটের মতো নিব। তো প্রথমে অনুষ্ঠানের পটভূমিকা বর্ণনা। মনে করে এই যে রাজকন্যাটা কেন হচ্ছে, হ্যাঁ, এই কেন রাজকন্যা হইলো, মানে আমাকে একটা পটভূমিকা এখানে আমাকে পর্যবেক্ষণ পদ্ধতিতে অবশ্যই কি উল্লেখ করতে হবে। আমাদের আবার হচ্ছে যে এই সংশ্লিষ্ট যে সমাজের বা স্থানের পর্যবেক্ষণ আমি করতে চাচ্ছি, সেটার আহ সমাজটা কেমন, সেখানকার স্থানটা কেমন। যেমন পাহাড়ি পরিবেশ বান্দরবানের, আমার এখানে সমাজে বাঙালি পাহাড়ি সবাই সম্মিলিতভাবে থাকতেছে, বিভিন্ন ধর্মের মানুষ একসাথে থাকতেছে, এই জিনিসগুলো আমাকে এখানে উল্লেখ করতে হবে। তাহলে এই যে সংশ্লিষ্ট সমাজ বা স্থানের সামাজিক পরিবেশটা এখানে উল্লেখ আমার করতে হবে। এবং এখানে কারা অংশগ্রহণ করতেছে। তাহলে মনে করো আমি একটা ওই যে গেলাম, যেখানে কারা অংশগ্রহণ করতেছে, মূলত এখানে যে বোমাং সার্কেলের রাজা অংশগ্রহণ করতেছে, তার ফ্যামিলি মেম্বার অংশগ্রহণ করতেছে, বিভিন্ন পাড়া কারবারি হেডম্যানেরা আসতেছে। এই দেখতে পারি এখানে দেশ বিদেশ থেকে নানা ধরনের পর্যটক আসতেছে। এখানে বান্দরবানের যারা আছে তারা সবাই আসতেছে। এভাবে করে আমার তাদের সবার বর্ণনা, এখানে অংশগ্রহণকারীদের বর্ণনাটা আমার কাছে থাকতে হবে। এরপর অনুষ্ঠানের বিবরণ তো বুঝোই, যে প্রথমে কি হবে, রাজা কখন আসবে, সে আইসা আসন গ্রহণ করবে, তারপর সে কি কি করতেছে না করতেছে, মেলা কোথায় কি হচ্ছে না হচ্ছে, হ্যাঁ, এই যে যে সব অনুষ্ঠানের বিবরণ আমরা এই আমার পর্যবেক্ষণ পদ্ধতিতে উল্লেখ করতে হবে। আবার সময় ও কাল, যেমন আমাদের রাজকন্যাটা কোন সময় হয়, বান্দরবানে রাজকন্যা হয় সাধারণত ওই যে শীতকালে। হ্যাঁ, তাহলে আমাদের কোন সময় হচ্ছে, সাধারণত কোন সময় হয়, বা এই যে পয়লা বৈশাখে যে মেলা হচ্ছে সেটা কোন সময় হচ্ছে, বা এই যে যে এই খুলনাতে যে রাসবিহার হয়, হয়, নানা ধরনের অনুষ্ঠান হয়, সেগুলো কোন সময় হয়। আবার মনে করে এই যে চুনতিতে বিশাল ওয়াজ মাহফিল হয়, তাই না? এই ওয়াজ মাহফিলটা কোন সময় হচ্ছে, সময়টা, কাল এবং স্পেসিফিক করে ডেট, সময়, সবকিছু এখানে উল্লেখ করতে হবে। এবং এখানে আরেকটা জিনিস, অংশগ্রহণকারী ও দর্শকদের মানসিক পরিস্থিতি বর্ণনা করতে হবে। তোমার এখানে অংশগ্রহণকারী দর্শকদের মানসিক পরিস্থিতিটা কিরকম, তারা কি আনন্দে আছে, না দুঃখে আছে, না সংশয়ে আছে, না আতঙ্কে আছে, সব জিনিস আমাকে এখানে উল্লেখ করতে হবে। তো যে মেলায় আসতেছে তারা অবশ্যই একটা আনন্দের ভিতরে আছে,
এই তারা একটা ইয়ে নিয়ে আসছে যে না মেলাতে অনেক মজা করবে, তারা অনেক আলো ইয়ে করবে, খাওয়া দাওয়া করবে, এরকম করে তাদের যে মানসিক অবস্থাটা সেটা তারা এখানে বিস্তারিত ভাবে উল্লেখ করবে। এবং সর্বশেষ যেটা, সরি, সর্বশেষ হচ্ছে সংগ্রাহকের যে সংগ্রহ করবে তথ্য, বা এই যে যে অনুষ্ঠান পর্যবেক্ষণ করতে গেছে যে সংগ্রাহক, হ্যাঁ, তার নিজের অবস্থাটাও কি আহ ইয়ে থাকতে হবে, সে কি সুস্থ আছে কিনা, হ্যাঁ, তার মানসিক অবস্থাটা কেমন আছে, হ্যাঁ, ওই যে দেখেন আমরা বিভিন্ন ধরনের ইয়ে করি না, তো ওখানে দলিলে লেখা থাকে না, আমি সুস্থ মস্তিষ্কে, হ্যাঁ, কোনো ধরনের প্ররোচনা প্রলুব্ধ না হইয়া এখানে স্বাক্ষর করিলাম, এরকম করে কথা লেখা থাকে না। তো এরকম করে এখানেও কি ওই জিনিসটা ইয়ে থাকে যে মানসিক ভাবে, দৈহিক ভাবে, সামাজিক ভাবে, হ্যাঁ, অর্থনৈতিক ভাবে সে কি অবস্থায় আছে সেটা এখানে উল্লেখ করতে হবে। মনে করে এখন সে শারীরিক ভাবে তার ইয়া নাই, তাহলে এখানে একটা অনুষ্ঠানের একটা বিবরণ হয়তো তার মিস হয়ে যেতে পারে, বা সে এখন মনে করো কোনো কারণে তার হাতের ইয়া আসতেছে না, লেখা আসতেছে না, হাত ভেঙে গেছে বা ইয়া হয়েছে, তাহলে সেখানে লিখতে পারতেছে না, এরকম অনেক কিছু হতে পারে। তো যাই হোক, আমাদের এই পর্যবেক্ষণ পদ্ধতিতে আমাদের সবসময় মনে রাখতে হবে যে যখনই পর্যবেক্ষণ পদ্ধতিতে কোথাও যাওয়া হবে সেখানকার এলাকায় ওই মানুষদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ ইয়ার মাধ্যমে তাদের সাথে মিশে যেতে হবে, এবং প্রয়োজনে ক্যামেরা, ট্যাপ রেকর্ডার, হ্যাঁ, সাউন্ড, ছবি তোলা ইত্যাদি সবকিছু কি আহ, আহ, ইয়ে করে রাখতে হবে, কালেক্ট করে রাখতে হবে। এবং তাদের কোনো কিছুতেই কোনো ধরনের ইন্টারফেয়ার করা যাবে না, তুমি বলতে পারবা না যে কি না তুমি এটা এভাবে কেন করতেছো। মনে করো ওই যে মুরুংদের একটা আগে ইয়া ছিল, গো হত্যা, ইয়া, তো সেখানে একটা গরুকে এভাবে খুঁচায় খুঁচায় মারা হচ্ছে, হ্যাঁ, এখন তুমি অনুষ্ঠান দেখতে গেছো, এই তোমরা এভাবে একটা গরুরে মারতে পারো না, এইভাবে এটা তো ঠিক হচ্ছে না, এভাবে তুমি কিছু ইন্টারফেয়ার করতে পারবে না। তো এই যে এইভাবে আমাদের জিনিসটা সংগ্রহ করতে হয়। তো এই যে যে আমরা দেখলাম যে আমাদের লোকশিল্পের যে বিশাল একটা সেক্টর আমাদের দেশে আছে, হ্যাঁ, সেটা অত্যন্ত বিশাল, এবং এখানে অনেক অনেক সেক্টর আছে। তো আমরা সবকিছু নিয়ে একজনের পক্ষে কাজ করা কোনোভাবে কিন্তু কি সম্ভব না। তাই তাকে আগে একটা নির্দিষ্ট সেক্টর আইডেন্টিফাই করতে হবে, কোন জায়গাটা থেকে কোন ইয়া থেকে আমাকে একদম স্পেসিফিক করে, হ্যাঁ, আমাকে ওই জিনিসটা সংগ্রহ করার ব্যাপারে আহ, আগ্রহী হতে হবে এবং প্রত্যয় হতে হবে। কারণ একটা ইয়ে করতে গেলে অনেক ধরনের সিকোয়েন্স বা অনেক ধরনের সিচুয়েশনের ভিতরে তুমি পড়তে পারো, এবং সবচেয়ে বড় জিনিস যেটা, এইসব জিনিস করতে গেলে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তুমি ওখানে গিয়ে ভাত খাইতে পারতেছো না, তুমি শুইতে পারতেছো না, এইসব জিনিস তোমাকে ইয়ে করা যাবে না। তোমাকে অবশ্যই অবশ্যই আহ যে কষ্ট সহিষ্ণু হতে হবে, ঠিক আছে। আবার অনেকে হয়তো বা কথা বলতে বলতে ইয়ে করতেছে না, তার মুখ দিয়ে অনেক অনেক ব্যাপার আছে। তো এই জন্য আমাদের এই যে জিনিসগুলো আমাদের পর্যবেক্ষণ এবং সাক্ষাৎকার পদ্ধতিতে আমরা যদি যেই ব্যাপারগুলো আমাদের নজরে বা নলেজে থাকতে হবে, বা অবশ্য সচেতন থাকতে হবে, সেই জিনিসগুলো যদি জানা থাকা যায়, তাহলে খুব সহজেই একটা যুক্তিনিষ্ঠ, একটা বিজ্ঞান ভিত্তিক, একটা আহ তথ্যবহুল আমরা একটা কি আহ তো লোকসাহিত্য সংগ্রহ করতে পারবো। তো আজকে তাহলে এতটুকুই, আমি আর আলোচনা করতেছি না, আসলে টায়ার্ড লাগতেছে খুব আমারও। তো ইনশাল্লাহ কালকে আবার 7:30টার সময় দেখা হবে। আর যদি 7:30টায় না পারি তাহলে 10:30টায় আমি মেসেজে বলে দিব। তোমরা একটু মেন্টালি এভাবে প্রিপেয়ার থাকো, একদিনও গ্যাপ দিতে চাচ্ছি না, কারণ এরপর আবার ঈদের বন্ধ আসবে, ঈদের বন্ধের ভিতরে এক সপ্তাহ মিনিমাম আমাদের সবার চলে যাবে, বুঝা গেছে। তো এর ভিতরে যতটুকু পারা যায় আমরা আগাতে থাকি। আমাদের লোক সাহিত্যটা ক্লাস 10-12টা লাগবে শেষ করতে। তো লোক সাহিত্যটা শেষ হয়ে গেলে আমাদের বাকিগুলো আর তেমন সময় লাগবে না, ওগুলো দুই তিনটা করে ক্লাসে নিতে নিতে শেষ হয়ে যাবে। তোমাদের পরীক্ষা কয় তারিখ থেকে জানো? 23 তারিখ। 27 তারিখ থেকে। এপ্রিলের? জি স্যার। আচ্ছা, সমস্যা নেই, এটা অনেক দেরি আছে, আমরা ইনশাল্লাহ তার আগে সব শেষ করে ফেলতে পারবো। আর ওই তোমাদেরকে সাজেশনে দিয়ে দিব, তোমরা সাজেশন অনুযায়ী রেডি হতে থাকো, ঠিক আছে। কালকে একটু মনে জি করিও, স্যার। নোট করিও, আমি তোমাদের সাজেশনটা প্রায় রেডি করে ফেলছি, এই ফোকলোরের সাজেশনটা দিয়ে দিব,
ওই সাজেশন অনুযায়ী সবকিছু করে ফেলবা। কোনো কিছু কনফিউশন থাকলে, ডাউট থাকলে আলোচনা করে নিবা। ওকে। তো ইয়া হচ্ছে যে ফোকলোরটা খুব সহজ একটা সাবজেক্ট, কিন্তু কেন যে পোলাপান এটাতে বারবার ফেল করে আমি এটা বুঝি না। এই হাবিজাবি লিখে কিছুই পড়ে না, লাইন অনুযায়ী পড়ে না, ইয়ে করে পড়ে না, সব জায়গায় হাবিজাবি লিখতে গিয়ে ধরাটা খায়। এখানে হাবিজাবি কিছু লেখা যাবে না, বুঝে গেছে? টু দা পয়েন্ট একদম ইয়ে করে লিখতে হবে, তাহলে তুমি ইজিলি পাস করে যেতে পারবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে। ইনশাল্লাহ কালকে 7:30টায় দেখা হবে, 7:30 না হলে রাত 10টাতে দেখা হবে। ভালো থাকবে সবাই, হ্যাঁ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।